যাব একটা নিয়ম রক্ষার্থে, সেখান থেকে ফিরে এসে আপনার রাজনৈতিক সচেতনতাও আছে। তা একটু রাজনীতি নিয়ে একটু কথা বলতে চাই একটু বিরতি থেকে ফিরে এসে। বিরতিতে যাওয়ার সময় বলছিলাম যে রাজনীতি নিয়ে কথা বলবো। আপনার বিভিন্ন সময় আপনার যে সাক্ষাৎকারগুলো বিভিন্ন জায়গায় শুনেছি দেখেছি, বা আপনাকে যতটুকু জানি যে আপনি একটু রাজনীতি নিয়ে একটু ঠোটকাটাও বলা যায়, হ্যাঁ, যে কোনো কিছুর আগ ঢাক নাই। সেই জায়গা থেকে এখন আমরা একটা নতুন বাংলাদেশে আছি। আপনি যে আমাদের কিশোর তরুণদের আন্দোলনের সঙ্গেও ছিলেন, নানারকম আপনার এক ধরনের সম্পর্কিত ছিল। এখনকার এই মুহূর্তে রাজনীতিকে আপনি কীভাবে দেখছেন? এই যে নতুনরা আসলো রাজনীতিতে, আপনার কাছে মনে হয় যে পুরাতন যে অভ্যাস বা আপনার কুমিল্লার ভাষায় যদি বলে যে এই যে খাসিলত, সেখান থেকে আমাদের রাজনীতি বেরিয়ে আসতে পারবে কিনা? পুরাতন যা আছে সেটা তো আমাদের ঐতিহ্য, ইতিহাস, হ্যাঁ, ডেফিনেটলি এটা পরম্পরা, সেটা অহংও আছে। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে পুরনোরা যখন নতুনকে অবজ্ঞা করে, নতুনের আবহনকে অবজ্ঞা করে, নতুনদেরকে মানতে চায় না, নতুনদের পালস বুঝতে চায় না, নতুনরা কি বাংলাদেশ চায়, তাদের মানসিকতা কি, সেগুলো যখন বুঝতে চায় না তখনই সমস্যাগুলি দাঁড়ায়। কারণ আমরা দেখেছি জুলাই বিপ্লবের মাধ্যমে একটা জেনারেশন, মানে জেনারেশন জুমার্স, যারা এই বিপ্লবটার সমাধান সূচনা করেছে এবং শেষ করেছে, এবং তারা একটা ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে দেশে একটা অন্যরকম পরিস্থিতি এসছে, ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। এবং ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পর আমার যেটা ব্যক্তিগতভাবে আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ আশা ছিল দেশে একটা রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হবে। কারণ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ যে জগদ্দল পাথরের মতো নিষ্ঠুর নির্যাতন করেছে মানুষকে, এই আয়নাঘর, গুম, খুন, অনিয়ম, দুর্নীতি, লুটপাট, ব্যাংক ডাকাতি, করাপশন, সব কিছু মিলিয়ে একটা যে অন্ধকার একটা যুগ ছিল, সেখান থেকে বের হওয়ার পরে আমি আশা করেছিলাম যে বাংলাদেশের জাতীয় ঐক্য তৈরি হবে এবং জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা আসলে আমাদের ভবিষ্যৎ জেনারেশন কোন পথে চলতে চায়, পুরনো জেনারেশন সেই কথাটা মাথায় রাখবেন এবং তাদেরকে সেইভাবে অ্যাডজাস্ট করুন। আমি বলছি না যে একবার চেঞ্জ হয়ে যেতে, আমি বলছি যে সমন্বয় করার ব্যাপারটা, যেটা যেরকম সিনিয়ররা তরুণদের পালস বুঝবে, তরুণরাও সিনিয়রদেরকে সম্মান জানাবে। তো সব মিলিয়ে একটা সুন্দর বাংলাদেশের প্রত্যাশা ছিল, যেটা এখন কোনোভাবে আশা করা যাচ্ছে না। আবার আমরা সেই পুরনো সংঘাতের দিকে যাচ্ছি, এখানে বৃত্তে ফিরে যাচ্ছি, এটা বলতে চাচ্ছেন আপনি? এখানে রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্রের গন্ধ আমরা পাই, বুঝি, অনেক কিছু বলা যায় না, আমি বলে ফেলি। তবে যেটা হয়েছে যে ফ্যাসিস্টের রাজনীতি নিষেধ নিয়ে, যে নিষেধাজ্ঞা নিয়ে যে ঐক্যমতটা তৈরি হয়েছিল, সেটার সাথে আমি একমত ছিলাম। কারণ শাস্তি পাওয়া দরকার। আমরা দেখেছি সেকেন্ড ওয়ার্ল্ডের পর 1945 ফ্যাসিস্ট দলগুলোকে নিষিদ্ধ করে দীর্ঘদিন এখনো তারা নিষিদ্ধ আছে। তো এরকম কিছু যদি হয় তাহলে একটা বিকল্প তৈরি করতে হবে। তো এনসিপি যে তরুণদের দলটা, তারা একটা বিকল্প হিসেবে আসছে, বাট তাদের ম্যাচুরিটি বা তাদের রাজনৈতিক প্রজ্ঞা এখনো ওইভাবে পরীক্ষার জন্য অপেক্ষা করছে। আমরা সেই পরীক্ষা দেখবো কিভাবে পাশ করে তারা। নিশ্চয়ই তারা একদিন সফল হবে, 5 বছর 10 বছর পরে তারা। এই মুহূর্তে তো আর পুরোপুরি এটা আমরা আশাও করি না, কারণ বিএনপি একটা বড় দল, পাশাপাশি অন্যান্য দলগুলো, ইসলামিক জোটগুলো আছে, যারা হয়তো এখানে নিঃসন্দেহে আওয়ামী লীগের যে শূন্যতারা সেটা পূরণ করার জন্য একটা বিরাট ভূমিকাও আমাদের রাজনীতিবিদদের রাখতে হবে। অর্থাৎ রাজনীতির বাইরে তো পশু পাখি গাছের পাতাও নড়ে না। আমরা যে যত কথা বলি, যে যতই রাজনীতি বিমুখ হয়ে আই হেট পলিটিক্স, যত কথাই বলেন না কেন, রাজনীতির বাইরে কিছু না। তা আমার মনে হচ্ছে আমি যেটা আশা করেছিলাম জুলাই বিপ্লবের মাধ্যমে, যেটা সুন্দর স্বনির্ভর এবং আমাদের বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব, পতাকা, মানচিত্র নিয়ে আমরা থাকবো, আমার মনে হচ্ছে সেটার থেকে আমরা বের হয়ে যাচ্ছি, যেটা উচিত না, অনুচিত। এবং আপনার কি রাজনৈতিক সক্রিয়তা আমরা সামনে দেখতে পাবো কিনা? আমি তো আসলে সবসময় একটা বিষয় ক্লিয়ার করেছি, আমি বিএনপিতে ছিলাম একজন কনিষ্ঠতম কার্যনির্বাহী সদস্য হিসেবে। তো একটা রিজনে আমি দল থেকে বেরোয় যাই, বেগম জিয়াকে আমি পদত্যাগপত্র দিয়েছি 2010-11 সালে, এবং তিনি সেটা গ্রহণ করেননি। তারপরে আমি দলের কার্যক্রমে ছিলাম না। কিন্তু যখন বেগম জিয়া আপৎকালীন সময়, ফ্যাসিস্টের সময়, যখন সভা সমাবেশ করতেন বড় বড়, এবং উপনির্বাচনগুলো যেগুলো থাকতো, উপনির্বাচনগুলি তিনি আমাকে দায়িত্ব দিতেন। তো আসলে ব্যাপারটা এরকম হলো যে আমি দল থেকে রিজাইন করেছি ঠিকই, কিন্তু দলের সাথে আছি। কিন্তু তাহলে এই অবস্থানটা কিভাবে থাকে? আমি একজন সমর্থক হিসেবে বিএনপিতে আছি, আমি এখন ওয়াচ অ্যান্ড আউটে আছি, যে আসলে আমি যে দলটা চাই, বিএনপিকে আমি যেভাবে চাই, তাদের কোনো কালিমা যেন আমার গায়ে না লাগে। মানুষ যেন বলে না আমাকে দলকানা, দল দাস, দল যে সার্টিফিকেট দেয়, দল যে কথা বলে, যে প্রেসক্রিপশন দেয়, সে প্রেসক্রিপশনে আসিস চলে,
সবাই এখানে চাটুকার হয়ে যায়, কেউ সমালোচনা করে, দলের ভিতরে সমালোচনা করলে শাস্তি পেতে হয়। তো সেক্ষেত্রে আমি সবসময় একটা ডায়ালগ দিই, আমি নিজের খেয়ে ধানের শীষ খেয়ে বিএনপি না। আচ্ছা, এটা হলো মেইন মোটিভ। মানে নিজের খেয়ে ধারা শেষ। এবং এই যে দল তো ভুল করতে পারে, দলের তো অনেক রকম সমালোচনা থাকতে পারে, সেটা আপনি করে যেতে চান পাশাপাশি চলে। জি অবশ্যই, হ্যাঁ। কারণ এখন পর্যন্ত আমার আসলে বেসিক্যালি আমি রাজনীতি করেছি বেগম জিয়ার সাথে, ওনার ডিরেকশনে আমি চলেছি। এবং এখন পর্যন্ত যে আমার যিনি অ্যাক্টিভিটি, এটা ওনার নির্দেশেই। এটা ওনার আজ থেকে 7 বছর আগে যখন বালু ট্রাকটা দেয়, ওই দিন 3 তারিখ আমার মনে আছে, আমি গিয়েছিলাম, লাস্ট দর্শন ছিল আমার সাথে ওনার, প্রায় 10 মিনিট আমরা বৈঠক করেছি। তখন তিনি আমাকে বললেন যে, আমি জিজ্ঞেস করলাম, ম্যাডাম দেশের এই অবস্থা আমি কি করব? বলে বিএনপির নেতারা আছে, তারা অনেক যথেষ্ট পরিমাণ কাজ করে, তারা যথেষ্ট সচ্ছল আছে, তারা ভালো আছে, তারা যথেষ্ট বেনিফিশিয়ারি পার্টির মাধ্যমে দেশের কাছ থেকে, তো তারা আন্দোলন সংগ্রাম করবে, তুমি গান গাও, তোমাকে গান গাইতে হবে, আন্দোলন সংগ্রাম তোমার করার দরকার নেই, তুমি তোমার কি প্ল্যান আছে সেগুলো তোমার মাথায় রাখো, একদিন না একদিন আমাদের দেখা হবে, সেদিন তোমার প্ল্যানগুলো আমাকে দিবা, আমি সেই প্ল্যান নিয়ে কাজ করবো, এর মধ্যে কারোর সাথে আলাপ করার দরকার নেই। এবার এক কথায় মোটা দাগে বলতে গেলে বেগম জিয়ার যে নির্দেশটা আমার উপর আছে, আমি ঠিক সেখানে আছি। যেদিন তিনি দেশে ফিরবেন আমাকে ডাকবেন, ইতিমধ্যে একটা লিঙ্কে আমাকে তিনি মেসেজ পাঠিয়েছেন, আশা করছি বেগম জিয়া আসলে ওনার সাথে দেখা হবে, তারপর আমি সিদ্ধান্ত নিব আসলে আমি কি করব। আপনি কি করবেন? আর এর মধ্যে যে পরিবর্তনটা হলো, নানা রকম সংস্কারের কথা বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সংস্কার, দেশের সংবিধান কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে, সেই সংস্কারগুলো নিশ্চয়ই আপনারও চোখে পড়েছেন, সংস্কারের সুপারিশগুলো। আপনার কি মনে হয় যে সংস্কারের পরে ভোট, নাকি এটা নিয়েও কিন্তু এক ধরনের তর্ক বিতর্ক আছে? আর সংস্কারের জন্য সংস্কার কমিশনগুলো 6টা বোধ কমিশন ছিল, তাদেরকে 31শে জানুয়ারি বা 31 ডিসেম্বর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। আমি যতটুকু জানি নির্বাচন সংস্কার কমিশন ডিসেম্বরে তাদের রিপোর্ট দিয়ে দিয়েছে, সেখানে আমিও গিয়েছিলাম, আমারও মতামত নেওয়া হয়েছে এবং আমার মতামতের 4টা ক্লজ তাদের সংশোধনীতে আছে। আচ্ছা, তো আমি মনে করি নির্বাচন সংস্কার করা কমিশনটা এবং নির্বাচন কমিশনকে স্বাধীন করা, তত্ত্বাবধায়ক সরকারের যে ইস্যুটা সেটাকে পার্মানেন্ট করা এবং নির্বাচনে যে ফ্রেম সেটাকে পার্মানেন্ট করে আমাদের বাংলাদেশকে নির্বাচনী রাস্তায় হাঁটতে হলে যে যা যা দরকার সেই সংস্থাগুলো অত্যন্ত প্রয়োজন। আর যেগুলো সংস্থাগুলো মৌলিক না, এটা পরেও নির্বাচিত সরকারের মাধ্যমে করা যাবে, সেটা আমরা আলগা করে, আমরা যেহেতু ইউনূস সাহেব বলেছেন যে আমরা সব ওয়েবসাইটে দিয়ে দিব, সবাই দেখবে, তারপর তারা গণমত দিতে পারে। তবে আমার মনে হয় একটা গণভোট যদি হয় যে মানুষ আসলে কি চায়, এটা সিস্টেমে আমি জানি না, সংবিধান সম্বন্ধে আমার অত ধারণা নেই, যদি আমি পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছি, সংবিধান তো চেঞ্জ হয়ে যায়, আমেরিকা বা এটা 8টা আইনের উপর চলে, ব্রিটিশের কোনো সংবিধানে নেই, সেখানে বাংলাদেশ সংশোধনী মনে করেন 16টা। তো সেক্ষেত্রে কোন সময় কি হয় আমরা জানি না, বাংলাদেশ একটা অস্থির দেশ, এখানে মানে শাসকের প্রয়োজনে সংবিধান সংশোধন হয়। তো এখন যেহেতু শাসক নাই, একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার আসবে, শুনছি 2 ক্যাবিনেট হবে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, তো এটা সম্বন্ধে আমাদের নতুন ধারণা। তো এটার ব্যাপারে আমাদের দেশবাসী ক্লাস করানোর দরকার এবং রাজনৈতিক দলগুলোকেও সমন্বয় করে তাদের ঐক্যমত দরকার, যেন আমরা আসলে সেই সংঘাতপূর্ণ রাজনীতি ফেরত না যাই, এটা আমার চাহিদা। তা এখানে আরেকটা বিষয় যে আমাদের যে রাজনৈতিক দলগুলোর যে সাংস্কৃতিক যে ইউনিটগুলো থাকে, একটা তো দল আছেই, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, আওয়ামী লীগের ছিল, বিভিন্ন দলের আছে, তারা আসলে কতটুকু মানে সংস্কৃতি নিয়ে কাজ করে? আমি ওই দলের সাথে সংস্কৃতি থাকে পদ ও পদবীর জন্য, নাকি আসলে তারা এই ক্ষেত্রে কাজ করে? এই বিষয়ে আমি বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বিএনপি গঠন করেন, সর্বপ্রথম তিনি কিন্তু জাতীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাস তৈরি করেছিলেন। যে জাসাস এখন সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় এবং এটা কয়েকটা গ্রুপে বিভক্ত এবং যে যে কাজ করতে পারে সেটাই করছে, এটা আমরা দেখি না যে তাদের পারফরমেন্স উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দলের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে না। আর বিএনপি কালচারালি একটা আনকালচার্ড পার্টি, স্পোর্টস এবং সংস্কৃতি নিয়ে বিএনপির মধ্যে কোনো স্টাডি নেই, যেটা জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন সেটা পরবর্তী দল কন্টিনিউ করে নেই। তো তারেক রহমান সাহেব এখন সবার আগে বাংলাদেশ কনসার্ট করছেন, আমরা 2001 থেকে 6 পর্যন্ত আমরা কিছু কনসার্ট করেছি। তো শুধুমাত্র কনসার্টে সীমাবদ্ধ না থেকে আমরা আওয়ামী লীগের যদি তাকাই, তাদের কিন্তু বিশাল বেজ রয়েছে, তারা যদি একটা সংগঠক চলে যায় আরো 100 সংগঠক দাঁড়ায় যায়। তো বিএনপি এই বিষয়ে খুবই উদাসীন এবং তাদের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে তারা সংস্কৃতিকে গুনে না। সংস্কৃতি যে একটা বড় ভূমিকা রাখতে পারে এটা তাদের মাথায় নেই। স্পোর্টস যে একটা বড় ভূমিকা রাখতে পারে, যেটা আমরা দেখেছিলাম 2004 সালে আরাফাত রহমান কোকো সাহেব, মরহুম আরাফাত রহমান কোকো সাহেব আপনার হাই পারফরমেন্স স্কোয়াডের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটকে একটা পাইপলাইন অনেকগুলো প্লেয়ার দিয়েছিলেন, পরবর্তীতে সেটা বন্ধ হয়ে গেছে। তো এই কালচারাল অ্যাক্টিভিটিস এবং স্পোর্টস অ্যাক্টিভিটিস যেন আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত থাকতে হবে, এগুলি মাস্ট।
সুস্থ সন্তান, সংস্কৃতিমান সন্তান যারা দেশের জন্য ভূমিকা রাখবে, মানসিকতা পরিচ্ছন্ন হবে, সেই ধরনের অ্যাক্টিভিটিস বিএনপি টোটালি জিরো। এবং বিএনপি এই জায়গাটা খুব বেশি সাফার করছে, ভবিষ্যতে করবে যদি ইমপ্রুভ না করে। এবং আরেকটা ইনক্লুডেড আমি দিই আপনাকে, জি। বিএনপির যে 31 দফা